স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। সংবাদ কর্মীদের জন্য বিশেষ করে ক্ষণে ক্ষণে আমরা নানান ধরনের আপডেট দিতে হয়েছে দর্শকদের। বিশেষ করে হঠাৎ জানা গেল যে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাতার থেকে। জুবাইদা রহমান, এর মধ্যে জানা গেল জুবাইদা রহমান ঢাকায় আসছেন। সব মিলিয়ে আসলে কি দেখেন এই খবরগুলোর? না, এই খবরটা আসলে আশার সঞ্চার করেছে। পুরো দিনটাই একটা আশা জাগানিয়া একটা দিন আমি মনে করি। কারণ বেশ কয়েকদিন ধরেই মারাত্মক উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা এবং সংকট এগুলোর মধ্য দিয়ে যাচ্ছিল। সারা দেশের মানুষই আসলে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার এবং এই শারীরিক সংকটের ব্যাপারে উদ্বিগ্ন। এতে কোনো সন্দেহ নেই। দলমত নির্বিশেষে সকল মানুষ এটা, আপনি মিডিয়ায় রিফ্লেকশন দেখতে পাচ্ছেন এবং সব জায়গাতেই কিন্তু এর রিফ্লেকশন আছে। কারণ ওনার যে ঘটনাবহুল রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক জীবন, যে সংগ্রাম, যে ত্যাগ, সেগুলোকে মানুষ আসলে খুব ভ্যালু করছে এবং সেগুলো চিন্তা করে তার প্রতি মানুষের সহমর্মিতা, সহানুভূতি, তার প্রতি দোয়া, সেগুলো কিন্তু একেবারেই আলটিমেট লেভেলে আছে। তো এখন এই অবস্থাতেই যখন অপরিবর্তিত, কখনো উদ্বেগজনক, কখনো অবনতি, তো আজকে বা গত দুদিন ধরে অপরিবর্তিত থাকা এবং বিদেশে যাওয়া যে বিষয়টি, ইন্টারন্যাশনাল যে মেডিকেল বোর্ডের কথা বলা হচ্ছে, তাদের মতামতের উপরই এটা আসলে নির্ভর করছিল। ইউকে থেকে এসছেন, চায়না থেকে মেডিকেল টিম এসছেন এবং তাদের সঙ্গে যে আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তাকে দীর্ঘ একটা বিমান যাত্রার ধকল আছে। সেই ধকল হয়তো তিনি সইবার মতো অবস্থা পৌঁছেছে বলেই হয়তো এই সিদ্ধান্তটি এসেছে। যাই হোক, এটি একটি খুবই ইতিবাচক একটি সিদ্ধান্ত যে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি তো সম্পন্ন হয়েছে। সবাই আশা করছেন যে বেগম খালেদা জিয়া উনি সুস্থ হবেন, ওনার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ওনার যে উপস্থিতি সেটি আরও কিছু সময় মানুষ অনুভব করবার চেষ্টা করবে। সেটাই কিন্তু এই সময়ের প্রার্থনা। জি, বিশেষ করে যখন সামনে নির্বাচন। জি, সব কিছু মিলিয়ে নির্বাচন তো অবশ্যই, কিন্তু সব কিছুই নিয়ে বাংলাদেশ যে পরিস্থিতি, যে ট্রানজিশন, যে রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে তার মতো একজন নেত্রীর উপস্থিতি বাংলাদেশকে সামনের পথ নির্দেশ করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি একটা উপস্থিতি। সব কিছু মিলিয়ে শুধু ওনার দলীয় অবস্থান থেকে নয়, সার্বিকভাবেই আমি মনে করি তার উপস্থিতি অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অতিথিদের একটু যুক্ত করে নেই। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্টের। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সবশেষ কি আসলে বেগম খালেদা জিয়াকে নিতে আসা যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি একটু কারিগরি ত্রুটির কারণে একটু দেরি হচ্ছে আমরা জানছিলাম। সবশেষ আসলে কি জেনেছেন? এছাড়া জুবাইদা রহমান ঢাকা আসছেন, তিনিও লন্ডন থেকে ফ্লাই করেছেন কিনা, আপনারা নেতারা আসলে কি জেনেছেন? না, এটা তো আমাদের দলের মুখপাত্র যারা আছেন ওনারা যেটুকু বলেছেন। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের বিএনপি চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার প্রয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব এখনো দেশে ফেরেননি বলে জানিয়েছেন ওনার উপদেষ্টা মাহাদি আমিন। তারেক রহমান সাহেব দেশে না ফেরার সিদ্ধান্তটা বলেছেন যে এটা রাজনৈতিক নয়, সম্পূর্ণ মাকে বাঁচানোর প্রয়োজনেই নেওয়া হয়েছে। এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে পরিস্থিতি দেশে এলে যেরকম জনসমাবেশ কিংবা নিরাপত্তার জনিত বিশৃঙ্খলা তৈরি হওয়া, তাতে চিকিৎসা ব্যাহত হওয়ার ঝুঁকি, এই সমস্ত কিছু বিবেচনা করেই আসলে এরকম একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা জানেন যে দেশি বিদেশি বহু স্বনামধন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা ওনারা পরিশ্রম করছেন, ডাক্তাররা। আমাদের দেশের সমস্ত মানুষ একেবারে দলমত নির্বিশেষে আমাদের নেত্রীর জন্য যেভাবে তারা দোয়া করছেন, প্রার্থনা করছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ।
সারা দেশের মানুষের কাছেই। আমরা ওনার শারীরিক কিছুটা অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে আমাদের দেশনেত্রীকে লন্ডনের হাসপাতালে ভর্তি করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমস্ত কিছু কোঅর্ডিনেট করে যাচ্ছেন। আজকে ওনার দেশের উদ্দেশ্যে রওনা হয়ে মানে সকালবেলা পৌঁছানোর কথা, আগামীকাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে আমাদের দেশনেত্রীকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করে লন্ডনে নিয়ে যেতে পারেন। কিন্তু তার আগে যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় কিংবা আসা না যায়, এগুলো বিষয় বিবেচনা করেও লন্ডনের বিশেষজ্ঞ একজন চিকিৎসক এর মধ্যেই এসছেন, আপনারা দেখেছেন, ডাক্তার রিচার্ড বিল ঢাকায় এসেছেন। আর আমাদের দেশনেত্রীর পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক এবং কর্মকর্তা, তারাও এয়ার অ্যাম্বুলেন্সে করে সার্বক্ষণিক আমাদের দেশনেত্রীর পাশে থাকবেন বলে আমরা জেনেছি। এখন এই চলমান প্রক্রিয়ার প্রত্যেকটা বিষয় মেডিকেল বোর্ডের সাথে ব্রিফিং, লন্ডনে বিশেষায়িত হাসপাতাল চিকিৎসকদের সাথে যোগাযোগ, কাতার এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি, দেশনেত্রী এবং ডাক্তার জুবাইদা রহমানের ভ্রমণের ব্যবস্থা, সবকিছুই তত্ত্বাবধান করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আপনারা সবাই জানেন যে আমাদের এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এখানে বাংলাদেশের সব মানুষের সাথে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন যে আমাদের দেশনেত্রী এইরকম একটা সংকট, এইরকম একটা ট্রানজিশনাল যে পিরিয়ড, গণ অভ্যুত্থানের পর 36 দিনের যেই হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর ফ্যাসিবাদকে বিদায় করে আমরা গণতন্ত্রের যে মহাসড়ক সেখানে উঠতে যাচ্ছি। তো এইরকম একটা সময়ে সম্প্রীতির প্রতীক আমাদের দেশনেত্রী, আস্থার প্রতীক আমাদের দেশনেত্রী। তো ওনাকে আপনারা যেমনটা বলেছেন, আসলেই খুব প্রয়োজন আমাদের এই সময়টা। প্রশ্ন যদি থাকে, কোন প্রশ্ন থাকলে আমি এটাই বলার চেষ্টা করছি যে আসলে এখন আমরা সবাই নির্বাচনের একটা যে হাওয়া, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা জানেন আজকেও আমাদের দল থেকে আরো 36টা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে তো 200-র উপরে দিয়েছে, এখন আর অল্প কিছু বাকি আছে আমাদের শরিক দল যারা আছে তাদের জন্য। তো সবকিছুই এর মধ্যে চলছে। আর মূল যে কনসার্ন, নির্বাচনের প্রস্তুতিও এর মধ্যে থেমে নেই দলের, একই সঙ্গে দলের এরকম একটা কঠিন সময় যে চেয়ারপারসন যখন এত সিরিয়াসলি ইল, তখন আসলে এই সময় কোনো প্রশ্ন যদি না থাকে প্রশ্ন করবেন না। ওকে, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার একটু মন্তব্য জেনে নেই, কারণ যে পরিস্থিতি আসলে সারা দেশের মানুষ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সবাই আসলে বিষয়টাতে খুবই কনসার্ন, এবং যেরকম জহির ভাই বলছিলেন বা নাসরিন মুন্নি বলছিলেন যে এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে এরকম একটা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তার আসলে প্রয়োজনীয়তার কথা, সেই জায়গা থেকে কি দেখেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ভাই, বিএনপি, বেগম খালেদা জিয়া বিএনপির উপরে। বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি আপামর জনসাধারণের নেত্রী। তাকে বিএনপি বা কোনো দলের আইসোলেটেড করার কোনো সুযোগ নেই। আর আমি আর একটা জিনিস সবসময় বলি, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক, তাকে সুস্থতা দান করুক, কিন্তু তিনি হচ্ছে এমন একটা পরীক্ষিত মানুষ, যে মানুষটা দেশকে নিজের সন্তানের চেয়েও বেশি, কি বলবো, অগ্রণী ভূমিকা দিয়েছে, উপরে জায়গা দিয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভারী জিনিস হচ্ছে বাবার ঘাড়ের সন্তানের লাশ। তো সেটাও বেগম খালেদা জিয়া দেশনেত্রী করে গেছেন। আর একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দুইজনকে কিন্তু ইন্ডিয়া পারচেস করতে পারেনি বলেই তাদের জীবনে এই সমূহ, এই যে অবর্ণনীয় কষ্ট, এবং এই যে বলা হয় তাকে জেলখানার মধ্যে একরকম যে চিকিৎসার নামে তার গায়ে যে পয়জন দেওয়া হয়েছে, আমি বারবার দাবি করেছি তার ইনকোয়ারি করা হোক। এই যে করা হয়েছে, সেই দেশের মাটিকে যেভাবে কামড়ে ধরে আছে, সে
কোনোদিন এদেশ ছেড়ে চলে যায়নি, সেই জায়গায় তার মূল্যায়ন হচ্ছে দেখেন সর্বদলের কাছে তিনি একটা অভিভাবক। তো সেই অভিভাবকের সুস্থতা এখন এই নির্বাচনের সময় এটা একটা দরকার, ইটস এ পার্ট। না হলে একটা ভ্যাকিউম তৈরি হবে। হ্যাঁ, নির্বাচনের মতোই হয়ে যাবে, কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হবে। আর আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার কাছে বেগম মানে জিয়া পরিবার একটা বিরাট হেডেক, একটা বিরাট মাথা ব্যথা। কারণ গত 15-16 বছর তো তারা কোনোভাবে জিয়া পরিবারকে তাদের হাতের মধ্যে নিতে পারেনি। তো তারা চেষ্টা করবে জিয়া পরিবারকে বাইরে রেখে এদেশে বিএনপির মধ্যে তাদের যদি কোনো এজেন্ট থেকে থাকে, তাদের পছন্দের লোক থেকে থাকে, তাদেরকে কিভাবে ক্ষমতায় আনা যায় সে চেষ্টাটাই করবে। তো আমার মনে হয় বেগম খালেদা যদি সুস্থ হয়ে আসে তাহলে ইন্ডিয়ার এই অপরাজনীতিটা পরাজিত হবে। আর আল্লাহ না করুক, আল্লাহ যদি তাকে, আমরা সবাই জানি যে আমাদের সবাইকে কুল্লে নাফসিন জায়গাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি এরকম কিছু হয় তাহলে জাতির জন্য এই কারণে বিপর্যয়, কারণ ইন্ডিয়ার পছন্দের লোক বিএনপির মধ্যে নাই, কথা তো বলতে পারবো না। তাহলে ইন্ডিয়া চাইবে বিএনপির তার না, পছন্দের এটা তো লোকগুলোকে জামাত ইসলামের মধ্যেও থাকতে পারে। আপনার এইখানে হচ্ছে, হ্যাঁ, যদি হাইপোথেসিস বলেন তাহলে আপনাকে বলতে হবে সবার ভিতরেই থাকতে পারে। না, হিস্ট্রি দেখে আসেন, জামাত ইসলামের মধ্যে এরকম কিছু নাই। কারণ জামাত ইসলামের কোন নেতাকে আপনি ইন্ডিয়া নিয়ে যে আদর করে রাখেননি ভাই, এবং জামাত ইসলামের সমস্ত নেতাদেরকে আপনি ফাঁসিয়ে দিচ্ছেন এই একটাই কারণে, কারণ আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করছি। এবং জামাত ইসলামের সাথে যত রাষ্ট্রদূত দেখা করছে, ইন্ডিয়ান রাষ্ট্রদূত কিন্তু দেখা করেনি ভাই। সো এই জিনিসগুলো যদি আপনি একসাথে, একটা জিনিসই প্রায় ওই একজন বলেন যে ইন্ডিয়ার এক সাংবাদিককে একটা ইন্টারভিউ দিয়েছিল তার ভাই, সেটার কথা আলাদা। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইন্ডিয়ার কোনদিন এই সম্পর্ক ছিল না, এবং ইন্ডিয়ার বিশ্বাসও করে না। ইন্ডিয়া সবসময় চায় জামাত যাতে ক্ষমতায় না আসুক। আমরা দেখে নিলাম অন্যান্য সংবাদভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে। শিরোনাম মোটামুটি সবই কাছাকাছি। একটু যুক্ত করে নেব নতুন অতিথি আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। জহিরুল আলম, বিরতির আগে যে প্রসঙ্গে আমরা ছিলাম সেটার ব্যাপারে আপনার একটা মন্তব্য আমি আশা করছিলাম। ব্যারিস্টার শাহরিয়ার যেমন বলছিলেন যে এক ধরনের ধারণাগত একটা তথ্য তিনি দিলেন, বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে ভারত কিনতে পারেনি, এরকম সম্ভাবনার কথাও তিনি বলেন যে তাদের কেউ হয়তো। জি না, ওনার ইঙ্গিতটা পরিষ্কার। রাজনীতিতে এ ধরনের পারসেপশন বলেন, রিয়ালিটি বলেন, এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি কিন্তু চলছে। আমি বলবো না যে কোনো কিছুকে একদম রুল আউট করে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কেউই কিন্তু আমাদের যে রাজনৈতিক ধারা, রাজনৈতিক বাস্তবতা কেউই ধোয়া তুলসী পাতা নয়। আসলে এখানে আমরা মানে বাংলাদেশপন্থী হওয়াটা যখন খুব বেশি জরুরি আমাদের, তখন আমরা নানাভাবে আমাদের বিভিন্ন রকম ট্যাগিং হয়েছে, বিভিন্ন ধরনের অ্যালিজিয়েন্স হয়েছে, লয়্যালটি হয়েছে টুয়ার্ডস ডিফারেন্ট কোয়ার্টার্স, হ্যাঁ, যেটা আমাদের বিয়ন্ড দ্য বাউন্ডারি। কিন্তু একটা স্বাধীন দেশে এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে হ্যাঁ, প্রতিবেশী হিসাবে ইন্ডিয়ান হেজিমনি আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে রাজনৈতিক আধিপত্যবাদ, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং মানে ভূকৌশলগত স্বার্থের ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টি তো কারো অজানা নয়। এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ, পঞ্জীভূত ক্ষোভ, সেটাও কিন্তু খুবই দৃশ্যমান। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে আমাদের এই যে রাজনৈতিক যে আনুগত্য, বিদেশ প্রীতি এবং বিভিন্ন দিকে সেটা ছড়িয়ে ছিটিয়ে যায়, যখন যার সুযোগ যেই সময় আসে সেই ধরনের সুবিধা, মানে এটাকে থিওরি অফ কনভিনিয়েন্স বলতে পারেন আপনি, যে সুবিধাজনক সময়ে যে যেদিকে সুযোগ পায় সেদিকেই তারা কিন্তু ছুটতে চায়। কিন্তু উচিত আমাদের দেশ নিয়ে ভাবা, আমাদের নিজের পন্থী হওয়া। কোনো দেশের স্বার্থ উদ্ধার করা বা তার এজেন্ট হয়ে, তার অ্যাসেট হয়ে আমাদের কাজ করার কথা ছিল না। কিন্তু এখন আমরা দেখি কখনো যুক্তরাষ্ট্র, কখনো চায়না, কখনো ইন্ডিয়া, কখনো পাকিস্তান, কখনো টার্কি, মানে নানামুখী আলোচনার রাজনীতিতে আসে। এটা কিন্তু আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। আসলে আমরা নিজের স্বার্থ যতদিন উপলব্ধি করতে পারবো, আমাদের রাজনীতিতে যতটা স্বাধীন মনোভাব যত তৈরি হবে, তত আমরা স্বনির্ভর হতে পারবো, তত আমরা নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কিন্তু বাস্তব যে চিত্র এখনও, হ্যাঁ, ভারত বিরোধিতা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মানে জোরালো বক্তব্য আসছে, জোরালো প্রতিরোধ আসছে, সেটা খুবই সাধুবাদের একটা ব্যাপার। কিন্তু একই সঙ্গে এটাও আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আমরা ইনস্টেড অফ দ্যাট
আমরা অন্য কোনো দিকে ঝুঁকে পড়ছি কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেই কি বলবো যে মানে স্ট্যান্ডিং এগেনস্ট মনোভাবটা আমাদের রাখতে হবে, যে কোনো দিকে যাতে আমরা ঝুঁকে না পড়ি, কারোর মধ্যেই যাতে কোনো দলের ভিতরে যাতে কোনো অ্যাসেট না থাকে, কোনো দলের ভিতরে যাতে অন্য স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য কোনো চেষ্টা বা সে ধরনের কোনো মানুষ যাতে প্রাধান্য না পায়, অগ্রাধিকার না পায়, সেই লোকগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জি, একটু মন্তব্য। জি, শাহরিয়ার ভাই কিছু যোগ করবেন? একটু যোগ করতে চাচ্ছিলাম। আচ্ছা, শোনেন, তারপরে বরং geopolitics-এ- জি আমি ফাহিমা নাসরিন মুন্নির মন্তব্য নেব আপনার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। একটু শোনেন, জিওপলিটিক্সে আপনি দেখবেন যে ইসরায়েল ছাড়া ইন্ডিয়া যেভাবে তার ট্রেন ফোর্স দিয়ে আমার আর্মিকে, আমার 57 জন আর্মি সেনাকে যেভাবে হত্যা করলো আজকে, যেটা এক্সপোজড হয়ে আছে, এই হেজিমনিতেই খালি ওদের সীমাবদ্ধ, আর ইন্ডিয়াকে রাখা যায় না। সো ইন্ডিয়া কিপ ট্রাইং আমার দেশের সার্বভৌমত্বকে যে দখলদারিত্বে পরিণত করে, এই চেষ্টা তো করবে। এবং সেখান থেকে আমার ব্যক্তিগত কথা বললাম যে বেগম জিয়া কেন, ওনার আল্লাহ না করে কিছু হলে কেন একটা ভ্যাকুয়াম তৈরি হবে, কারণ যতদিন উনি জীবিত আছে ইন্ডিয়ার এই সুযোগ নেই। সো আমার একটা অ্যাজাম্পশন থেকে এটা বললাম যে যদি জিয়া পরিবার এখানে না থাকে তাহলে এটা হওয়াটা স্বাভাবিক, আর কিছু লক্ষণ অলরেডি দেখা গিয়েছে, সেই জন্যই এখানে এটা বলা। মানে কি ধরনের লক্ষণগুলো যদি একটু পরিষ্কার করেন তাহলে আমি একটু ফাহিমা নাসরিন মুন্নির কাছে জিজ্ঞেস করতে আমি পারি। বলে দিই, আপনি সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসলেন, এসে এস আলমের গাড়িতে চললেন, সেটা নিয়ে তাকে শোকজ করা হলো। উনি কিভাবে শিলিগুড়িতে ওইভাবে রাজকীয় ভাবে বসবাস করছেন সেটা তার পরিষ্কার করেননি উনি। উনি তো স্টেটমেন্ট দিলেন না, যেখানে আপনি একটা জিনিস দেখেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে সাক্ষী, যাকে তুলে নিয়ে যাওয়া হলো তাকে নিয়ে রেখে দেওয়া হলো জেলখানায়, কিন্তু সালাউদ্দিন সাহেব কিভাবে একটা আলিশান বাড়িতে শিলিগুড়িতে থাকলেন। না, এই কথা আসলে তো সালাউদ্দিন সাহেবের বলেন- পলিটিক্যাল স্ট্যাটাস আর ওই ভদ্রলোকের স্ট্যাটাস তো এক নয়। না মানে ভাই, সেটাও আপনি তো আপনাকে- ইন্ডিয়া তাহলে পলিটিক্যাল স্ট্যাটাস দেখে যদি আপনাকে দেওয়া হয় ভাই, না, তাহলে তিনি বুঝতে তো হবে যে গুরুত্বপূর্ণ তাহলে ব্যক্তি। আমি ইন্ডিয়া- বরং মানে আমি না, এটা ধারণাগত বললাম, আমি না, আমি না, আমি ধারণাগত, আমার নিজের আপনার ধারণা কথাটাই থেকে বললাম। বলতেছি। ইন্ডিয়া যদি আপনাকে অ্যাডপ্ট করে, আপনাকে জেলখানায় রাখবে না আপনাকে ওরকম ভালো আলিশান জায়গায় রাখবে, আমার আপনাকে যেকেই করুক, কারণ ইলিয়াস আলী থেকে শুরু করে যাদেরকে গুম না, কিন্তু এটা করছে, তো তার সব পরিবার কিছু- রেখেছে, এটা তো তার পরিবার রেখেছে বলে আমি তার কিভাবে? সাক্ষাৎকারে পরিবার শুনেছি যে কিভাবে রাখবে? তিনি He is তিনি a- জামিন he is a- পেয়েছেন, জামিন পেয়ে বাইরে এসেছেন, তারপরে তার পরিবার ভাড়া করে থাকতে পারে না একটা? ফিজিউটিভ না, হি ইজ এ ফিজিউটিভ ইন ইন্ডিয়া। না, না। উনি কি বর্ডার দিয়ে গেলেন? না, উনি তো জামিন, পাসপোর্ট ছাড়া গেলেন? না উনি সেই মামলায় তো জামিন পেয়েছেন আদালত, মানে না, ইন্ডিয়ান আপনি আদালত থেকে। আবার আমি একটু বলতেন ভাই। অ্যাডভোকেট, মানে এটা এই আচ্ছা, জিনিসটা নিয়ে একটু আমি, যেহেতু আচ্ছা, আজকে এটা বিষয় বলবো না, নয়, ঠিক এটা আছে। আমি একটু আচ্ছা। মুন্নি আপার কাছে শুনি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। দেখেন, সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন ওনাকে গুম করে রাখা হয়েছিল। যখন ফ্যাসিবাদ, স্বৈরাচার, একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার আমাদের দেশে বিএনপির হাজারের উপর নেতাকর্মীকে গুম করেছিল, একজনের পর একজন অ্যারেস্ট করেছিল, আমাদের প্রায় 40 লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1 লক্ষের উপরে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, জেলে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে, আমরা বাসায় থাকতে পারিনি, আমরা কোর্টে আমার যে যাওয়া আসা চেম্বার দখল করেছে, ভাই অনেক কিছু, যাকে যেভাবে পেরেছে। কারণ আমরা গত 14-15 বছর আমরা তো কথা বলেছি, আমরা তো সভা সমাবেশ, ওই রকম একটা ভয়ের সংস্কৃতির মধ্যেও দাঁড়িয়ে মুখ বন্ধ করে কেউ বসে থাকিনি। আমাদেরকে তো আপনারা সবাই দেখেছেন, আপনাদের এই চ্যানেলেও তো আমরা এসেছি, কথা বলেছি। দেখেন, সালাউদ্দিন আহমেদ ভাইকে নিয়ে গুজবের ডালপালা ছড়িয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া তো মূল মিডিয়ার প্যারালাল দাঁড়িয়ে গেছে। উনি কোনোদিনও আলিশান বাড়িতে মেঘালয়ে ছিল না, যেটা আমার ব্যারিস্টার সাহেব বলেছেন। দেখেন, ওনার এগেইনস্টে যে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলাটা যখন দীর্ঘদিন ধরে শেষ হওয়ার পরেও ওইখানকার সরকার ওনার এগেইনস্টে ওনাকে ক্লিয়ারেন্স দেয়নি যে উনি বাংলাদেশে আসতে পারবেন। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর যখন সবকিছু আইন কানুন মিলিয়ে মোটামুটি একটা সহায়ক অবস্থা তৈরি হয়েছে, তখনই সালাউদ্দিন সাহেব বাংলাদেশে এসেছেন। ওনাকে নিয়ে আর অন্য ওই অনেককে নিয়ে এই যে নানান কথাবার্তা, এগুলো হয় কি, আমরা এগুলো বুঝি, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব উনি ইংল্যান্ডে আছেন, নির্বাসিত জীবনযাপন করছেন। আপনারা জানেন 11 সরকার
ওনাদের দুই ভাইয়ের উপর, আমাদের দেশনেত্রীর উপর অমানুষিক অত্যাচার এবং নির্যাতন করেছিল, যেই কারণে ওনাকে যেতে মানে উনি বাধ্য হয়েছিলেন, হাঁটতে পারছিলেন না। আপনারা জানেন, পিজিতে দেখেছেন, সেই ফুটিং গুলো সবই তো আছে। জি, জীবন সংশয় ছিল সে সময়। এখনো ওই ইয়েতে, জি, জীবন সংশয় তো অবশ্যই হয়েছিল। এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো, উনি তো আর ওখান থেকে ফিরতেই পারলেন না। ওই অত্যাচার, ওই নির্যাতন, উনি তো মারাই গেলেন। এই রকম একটা অবস্থায় আমরা ভূ রাজনীতি আমরা মাথায় রাখছি, আমরা দেখছি আঞ্চলিক একটা রাজনীতির প্রেক্ষাপট আছে, বিষয় আছে, আন্তর্জাতিক কতগুলো চাপ আছে, সবকিছুই আছে। বিডিআর কিলিং এর কথা বললো, সেখানে এইবার তদন্তে ভারতের নাম এসেছে। যে কথাটা আমরা শুনে আসছিলাম, ওই হাঁস হাঁস ফিস ফিস একটা যে ব্যাপার থাকে, আমরা শুনেই আসছি তখন থেকে। আজকে তো এটা একেবারে পরিষ্কার খোলাসা হয়ে গেল। এই কথা সত্যি আপনাদের বক্তব্যে যে এসেছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন। এবং আমাদের দেশনেত্রী, উনিও ইকুয়ালি অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ, যেই কারণে উনি আমাদের বিএনপি নেত্রী নন। এই কথা সত্যি। আমার ভাই যেটা বলেছেন এর আগে, উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একেবারে নয়নের মানে মণিকোঠায় আছেন। মানুষ এমন ভাবে দোয়া করছে, এমন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা, শুধু আমরা যে তা না, আমরা মা ডাকি ওনাকে, যে মা, মায়ের মতো নেত্রী বলি আমরা। অথচ দেখেন আজকে বাংলাদেশের আপামর জনসাধারণ বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সংসদে আজকে ওনার জন্য কথা বলছে। কাজেই একটা মানুষকে অনেক বদনাম করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। উনি 36টা মামলা দিয়ে ওনার চরিত্র হনন করতে চেয়েছেন, জীবন সংশয়, স্লো পয়জনিং করেছেন ওই পরিত্যক্ত নাজিমুদ্দিন রোডের কারাগারে। আমরা সেই দিন রাস্তায় ছিলাম। কি অত্যাচার, কি নির্যাতন! যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, তারা সবাই মিলে আমাদের উপর কিভাবে হামলে পড়েছিল। আমি তো লয়ার, সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন। ওই ক্যাঙ্গারু কোর্ট ওইটা ছিল বক্সিবাজারে, যেখানে আমাদের দেশনেত্রীর জন্য আলাদা একটা, ওইটা কোনো কোর্ট না। এটা তো আমার ওই যে ব্যারিস্টার ভাই আছেন, উনি জানেন দ্যাটস নট এ কোর্ট। কারণ হোয়াট ইজ এ কোর্ট বলা আছে, দ্যাট ওয়াজ নট এ কোর্ট। ওইটা ক্যাঙ্গারু কোর্ট। ওই ক্যাঙ্গারু কোর্টে আমাদের কাউকে ঢুকতে দিত না। ওই ক্যাঙ্গারু কোর্টে আমরা ঢুকতে পারিনি। সেই দিন একটা ত্রাহি ত্রাহি পুলিশ, মানে যত রকম নিরাপত্তা বাহিনী দিয়ে ওনাকে যে ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে নিয়ে স্লো পয়জনিং করে সুস্থ একটা মানুষ, আমাদের নেত্রী, হেঁটে উনি গাড়িতে উঠে জেলে গেলেন। আর তারপর 2-2.5 বছর পর ওনাকে কি করেছে, যে উনি যখন বের হলেন তখন উনি হুইল চেয়ারে। এগুলো তো ভাই তদন্ত হতে হবে, এগুলো তো সব আসতে হবে। জি জি, ফিরবো জহিরুল আলম, যদি কোনো না, আপনি এখানে না থাকে। আমাদের ওই যে মুন্নি আপাকে এই ব্যাপারে তো আপনি কিছুটা রেসপন্ড করার চেষ্টা করেছেন, কিন্তু ধরেন যে সেই একই রকম রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি যে আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাই যে কথাটা বলার চেষ্টা করলেন, যে এখানেও কিন্তু আপনাদের একটা মানে স্টিগমেটাইজ করা, একটু স্ক্যান্ডালাইজ করা, যে এখানে আপনার দলের ভিতরেও কিছু লোক ভারতপন্থী আছেন বা ভারতের অ্যাসেট হিসাবে তারা কাজ করছেন এবং ভবিষ্যতে এটা ধরনের, এটা কি আপনি মনে করেন যে বর্তমান রাজনৈতিক বিরোধিতা বা আগামী দিনে ক্ষমতার লড়াইয়ের জন্য এগুলো আসছে, না এর কিছু সারবত্তা আছে? এটা কিভাবে আপনি এটা মূল্যায়ন করছেন এই অভিযোগগুলোকে? ভাই আপনাকে আগে বলে আমি বলছি। আপনাকে ধন্যবাদ। আমি শুধু ছোট করে একটু বলে দেই যে দেখেন, আপনাকে সাহায্য করতেছি মুন্নি আপা। আমি বলতে চাইছি যে বেগম খালেদা জিয়া যদি না থাকেন, একটা ভ্যাকুয়াম তৈরি হবে। ইন্ডিয়া এই সুযোগটা নিতে পারে, সেই জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। সো এখন আমি শুধু বলি কি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে 5 অগস্ট গত বছর, যে আমাদের হাজার হাজার ছাত্র জনতা শহীদ, যে ছাত্র জনতার রক্তের উপর ফ্যাসিস্ট স্বৈরাচার আমরা বিদায় করে একটা মোটামুটি যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেখানে আমরা তো আলহামদুলিল্লাহ নিঃশ্বাস নিতে পারছি। কথাই তো বলতে পারতাম না, কথাও তো বন্ধ, পারলে তো অক্সিজেনও বন্ধ করে দিত। সভা সমাবেশ 28 অক্টোবর সবই মনে আছে। দেখেন, এরপরে একটা জিনিস নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, আমি জহুরুল ভাইয়ের কোয়েশ্চেন অ্যান্সারে বলছি যে বিএনপির এগেইনস্টে না একটা মনে হচ্ছে
একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েছে বিভিন্ন কর্নার থেকে কেউ কেউ, যে এমন এজেন্ডা, একটা সিস্টেমেটিক প্রোপাগান্ডা, সিস্টেমেটিক কতগুলো ডিসইনফরমেশন, সিস্টেমেটিক কতগুলো আপনার মিস ইনফরমেশন দিয়ে একেবারে সয়লাভ করে দিয়েছে। একটা কিছু হলে একেবারে কিছু যে বিএনপিতে হয় না, আমি সেটা কিন্তু বলছি না। কিছু কিছু ঘটনা, দু একটা চাঁদাবাজির এটা সেটা হয়তো হয়েছে, সেটার জন্য সংগঠন হিসেবে বিএনপি একেবারে ভীষণ রকমের স্টার্ন অ্যাকশন যেটা বলে নিয়েছে। কিন্তু অন্যান্য দলে যখন ঘটনাগুলো একই রকম, তার চাইতো আরো অনেক বেশি পরিসরে হয়, সেখানে সেটা নিয়ে আপনি দেখবেন মূল মিডিয়াও কথা বলছে না, সোশ্যাল মিডিয়াতেও আপনার যেহেতু আমাদের থেকে তাদের উপস্থিতি মনে হয় অনেক বেশি, তারা ভাইব্রেন্ট একটা প্রেজেন্স নিয়ে বসে আছে, তাদের ওখানে টাকা পয়সার ইনভেস্টমেন্ট বলেন কিংবা আরো অন্যান্য চাকরি বাকরি 1,30,000 মানুষের কথা আমরা শুনি। কাজেই বিএনপি কে মেলাইন করা, বিএনপির বদনাম করা, বিএনপির এগেইনস্টে সিস্টেমেটিক প্রোপাগান্ডা করা, এগুলো উই নো ইট, আমরা এটা জানি। আমরা আশা করি জি। বাংলাদেশের 18 কোটি মানুষ এগুলো দেখছেন এবং ওনারা ওনাদের নিজস্ব যে বিচার এবং বিশ্লেষণ আছেন সেই জাজমেন্ট দিয়ে ওনারা ভোটের মাঠে থাকবেন, জি। যেমন অতীতে ওনারা ছিলেন। জি, আমরা এই টপিকটা এখানে একটু শেষ করি। আমরা আরেকটি খবর একটু যেতে চাই। জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত, এই খবরটাকে যদি সামনে রেখে আমরা বিএনপির আরেকটি খবর, যে বিএনপি আজকে আরও 36টি আসনে তাদের প্রার্থিতা দিয়েছে, প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই জায়গা থেকে এমনকি জামায়াতের যে 8 দলের একটা কর্মসূচি নিয়ে তারা রাস্তায় আছে, মাঠে আছে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত, মানবজমিন এরকম একটি রিপোর্ট করেছে। আপনাদের শোনা যাচ্ছিল যে আপনারা নানান দলের সঙ্গে জোটের বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল নানান পক্ষ থেকে, ওটার আসলে কি অবস্থা? আবার আপনারা 300 আসনে প্রার্থী দেবার প্রস্তুতিও রেখেছেন। জোটের আলোচনা আসলে কতদূর এগিয়েছে, নাকি আপনারা ওটা আপাতত স্টপ করেছেন? আপনাকে ধন্যবাদ। মূলত জোটের আলোচনা কনসিস্টেন্টলি একটা জায়গায় আটকে আছে, সেটা হলো গত কয়েক মাস ধরেই বারবার বলা হচ্ছে যে এনসিপি কে বিএনপি 20-30টা আসন ছেড়ে দিচ্ছে, জামাত ইসলাম ছেড়ে দিবে, এরকম কিছু। কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথাই বলেছি যে আমাদের সাথে রাজনৈতিকভাবে অনেকেরই কথা হচ্ছে এবং জোটের বিভিন্ন ধরনের বিভিন্ন মহল থেকে প্রস্তাব এসেছে, বাট আমরা মূলত দেখার চেষ্টা করছি যে এই যে 300 আসনে আমাদের কেমন ক্যাপাসিটি আছে। আপনারা জানেন যে প্রতীক পাওয়ার, নিবন্ধন পাওয়ার 2 দিন পরেই আমরা একটি স্টিয়ারিং কমিটি করি। কমিটি থেকে আমরা মনোনয়ন আবেদনপত্র আমাদের কাছ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী আমাদের দলের ভিতরে এবং বাইরে, তাদের কাছে আমরা আহ্বান করি। আমরা এখন পর্যন্ত প্রায় 1600+ আবেদনপত্র পেয়েছি। ইনডিড আমাদের একটা বড় রকমের কর্মযজ্ঞ গিয়েছে 2 দিন ব্যাপী আবেদনপত্রগুলোকে প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়াকে কেন্দ্র করে। ইভেন আজকেও আমাদের অফিসে আবেদন, যারা বিশেষ করে পার্টির মধ্যে থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের মধ্যে আপনার সাক্ষাৎকার চলছে, আগামীকালও যথারীতি চলবে। এখন এই যে আপনার বিষয়টা, যে আমরা যে 1600 মানুষের কাছ থেকে আবেদন পেয়েছে, তারা সবাই সমাজের যে কোনো বিচারে তারা বাংলাদেশের জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্য। কিন্তু আমরা দেখেছি যদি পুরনো কায়দায় নির্বাচন ব্যবস্থা টিকে থাকে এবং যেভাবে আপনার মানি মাস্টার প্যাট্রোনাইজের সংস্কৃতি আছে, সেক্ষেত্রে তারা হয়তো পিছিয়ে থাকবে। এই মানুষগুলোকে যে আমরা আসলে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, তাদেরকে আমরা সাপটার প্রতীক তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো এইটাই কিন্তু আমাদের বাস্তবতা, যেটা আমরা 3-4 মাস আগেও বলেছি যে আমরা চাই এককভাবে নির্বাচন করতে। তারপর যদি মনে হয় কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা অথবা জোট যদি বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে রাজনীতি, নির্বাচন পরবর্তী যে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন মনে হয়, তখন আমরা সেটা হয়তো ভেবে দেখবো। আমরা কিন্তু একই পর্যায়ে এখনো আছি। আমরা আমাদের প্রার্থী যাচাই এবং প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ার পর হয়তোবা আমরা দেখতে পারবো যে সত্যিকার অর্থে আমাদের 300 আসন নির্বাচন করার কোন ক্যাপাসিটি আছে কিনা। যদি মনে হয় আমরা 300 আসনে মোটা থেকে জনগণের কাছে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, আমাদের সেই প্রার্থীদের মধ্যে আমরা সেই শক্তিমত্তা দেখতে পাই, তাহলে হয়তোবা আমরা স্বতন্ত্র ভাবেই ইনশাআল্লাহ নির্বাচন করব। আর যদি এর মধ্যে মনে হয়, যেটা আবারও বলছি যে এর স্বার্থটা হলো যে এখানে নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থ, তো সেই প্রেক্ষাপটে যদি কোনো রাজনৈতিক দলের সাথে অথবা রাজনৈতিক জোটের সাথে আমরা এককভাবে কিংবা কোনো রাজনৈতিক জোটকে সাথে নিয়ে আমরা নির্বাচনে অ্যালায়েন্স করতে পারি, দ্যাটস অলসো ওয়েলকাম। আমরা সেটাও খুব ওপেন আছি। আমরা এই বিষয়ে এখনই ডিসাইসিভ কোনো অবস্থানে যাইনি।
এবং আপনারাও জানেন যে নির্বাচনী রাজনীতিতে আসলে আপনার জি। একটা স্বাভাবিকভাবে নির্বাচন ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে। পাল্টে যেতে পারে। জহিরুল আলম, কোনো প্রশ্ন যদি থাকে, না হলে একটু মন্তব্য আশা করছি আপনার। না, আসলে প্রশ্ন না, এটা এক ধরনের, এই যে আপনারা এত ফ্লেক্সিবল, এই ফ্লেক্সিবিলিটি কি বোঝায় না যে এটা একটা সুবিধাবাদের তত্ত্ব? মানে আপনাদের তো একটা ইডিওলজিক্যাল কোর থাকা দরকার, যে না আমরা আগামীর রাষ্ট্র গঠনে, রাষ্ট্র কাঠামোতে আপনার এনসিপি কি ভূমিকা পালন করবে। এখন দেখা যায় যে আপনি স্থিতিশীল স্বার্থে আগামী দিনে ধরেন একটা মেজরিটি পার্টির সঙ্গে অ্যালায়েন্স করে সরকারের স্থিতিশীলতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখলেন, অথবা সরকার দুর্বল হলে তাকে ফেলে দেওয়ার জন্য অন্য একটা দলের সঙ্গে জোট করলেন। মানে এই ধরনের চিন্তা থেকে আপনারা সব কিছু ওপেন রাখছেন? আপনাদের নিজস্ব কোনো ভাবনা নেই যে না আমরা আমাদের নিজস্ব শক্তি নিয়েই আগামী দিনে রাজনীতিতে আবির্ভূত হব, সেটা সংসদে আমাদের অবস্থান যাই হোক, শক্তি যাই হোক, সামনের ভবিষ্যতের চিন্তায় থেকে এনসিপি নিজেকে গড়ে তুলবে এবং এনসিপি একটা শক্তিশালী রাজনৈতিক প্রভাব রাখতে পারবে বাংলাদেশে আগামী রাজনীতিতে? এমন তো আপনাদের কথাবার্তার মধ্যে স্পষ্ট হচ্ছে না। মনে হচ্ছে যে যেদিকে সুবিধা হয় দলের সেটাই আমরা গ্রহণ করব। তো এই ফ্লেক্সিবিলিটি কি বার্তা বহন করছে? প্রথমত আমি আপনার যে দ্বিতীয় যে মন্তব্য, আমি বিশ্বাস করি আপনি এই মন্তব্যটা আমাদের প্রতি প্রত্যাশা রেখেই করছেন, যে সত্যিকার অর্থে আমরা এই ধরনের স্ট্যান্ডসে এখন পর্যন্ত আছে যে আমরা এককভাবেই নির্বাচন করব। তবে আপনি যেটা বলছেন ফ্লেক্সিবিলিটি জায়গাটা খুব স্পষ্ট, যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যেই আপনার একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, এই পিরিয়ডে দেখেন এখানে যারা রাজনৈতিক বলয়ে আছে, রাজনৈতিক মাঠে আছে, তারা কিন্তু সবাই ফেসিবাদ বিরোধী শক্তি। সো তাদের মধ্যে আমাদের জন্য এটা অনেকটা 19-20। যেমন বিএনপি নেতৃত্বের যে অ্যালায়েন্স অথবা জামাত নেতৃত্বের যে অ্যালায়েন্স, তাদের মধ্যকার কিন্তু আপনার বড় কোনো ফারাক এই মুহূর্তে বাংলাদেশে নেই। হয়তোবা তাদের মধ্যে আদর্শিক অনেক আপনার দূরত্ব আছে, সেটা আমরা বিবেচনার মধ্যে রাখছি বলেই আমাদের এই নির্বাচনের জোট কিংবা এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের সময় লাগছে। তবে আমাদেরকে এটাও বিবেচনা করতে হবে, আমরা কিন্তু রাজনৈতিক দল গঠনের 1 বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। একই সাথে আমরা যে নির্বাচনের প্রতীক পেয়েছি, নিবন্ধন পেয়েছি, আমরা মূলত ফরমাল নিবন্ধন একটা গতকালকে আমাদের আহ্বায়ক মহোদয় সংগ্রহ করেছেন। সেই প্রেক্ষিতে আমরা দেখি যে তফসিল এবং নিবন্ধন পাওয়ার সময়কার মেয়াদ লেস দেন 1 মান্থ। এই অবস্থায় আসলে আমরা ফ্লেক্সিবল, এটা কোনো আদর্শিক আপনার কম্প্রোমাইজ না। অবশ্যই আমরা ফ্লেক্সিবল হলো বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সম্মান দেখিয়ে যদি কোনো রাজনৈতিক জোটের সাথে, যেহেতু নির্বাচন পরবর্তী রাজনৈতিক মাঠে কিন্তু সত্যিকার অর্থে এটা সত্য যে বাংলাদেশে যদি আপনি বলেন যে আদর্শিক লড়াই থাকবে, আপনার আদর্শিক আপনার মুখোমুখি অবস্থান থাকবে, যেটা কোনো সরকার আপনার ইনস্টেবল হতে পারে, অথবা আপনি যেটা বললেন যে বিরোধী দলীয় কোনো আপনার জায়গা থেকে সরকারকে ফেলে দেওয়ার মতো প্রবণতা থাকে, আমরা কেন এখন এই জিনিসটা চাইবো? আমরা যে কোনো সরকার, জামাত সরকার গঠন করুক আর বিএনপি সরকার গঠন করুক, আমরা চাইবো, অথবা এনসিপি করুক, আমরা চাইবো সরকার স্টেবল হোক। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমরা বাংলাদেশ সত্যিকার অর্থে গত 17 বছর নির্বাচনহীন অবস্থায়, এবং এই যে গত 1.5 বছর সময়টা খুবই টার্বুলেন্ট টাইম, এই সময়টা আসলে চলতে পারে না। এই সময়টা আমাদের জনাব আলাউদ্দিন, মানে কি বিবেচনা থেকে আপনারা তফসিল ঘোষণা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন? না, এটা তো আমাদের কোনো দলীয় অবস্থান নয়। এটা বিবেচনা থেকে পরামর্শ এই কারণে, দেখেন বাংলাদেশে বর্তমানে যে আলোচনাটা আমার অংশগ্রহণের পূর্বে হয়ে গিয়েছে সেটা আনতে চেয়েছিলাম না। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া এখন মুমূর্ষু অবস্থায়। না, প্রশ্নটা এই কারণে করেছি বিএনপি তাদের নেত্রীর শারীরিক অবস্থার কথা তারা খুব ভালো করে জানেন এবং সারা দেশের মানুষই এটার জন্য কিন্তু উদ্বিগ্ন, কিন্তু তা সত্ত্বেও তারা চাইছেন যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটি তার নিজস্ব গতি অনুযায়ী চলবে, অনিবার্য কোনো কারণ ছাড়া যে এটা এভাবেই চলতে দেওয়া উচিত। সেখানে আপনি হঠাৎ কেন ভাবছেন যে ওনার কারণে তফসিল পিছিয়ে দেওয়া যেতে পারে? আপনি যেটা বলছেন যে আপনি একটা পয়েন্ট সিঙ্গেল আউট করে ফেলছেন, আমি একটা প্রেক্ষাপট তুলে ধরেছিলাম। মেইনলি এই জিনিসটা শুধুমাত্র যে আপনার জনাব বেগম খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা সেটা কেন্দ্র করে তা নয়। বর্তমানে আপনার যে প্রশাসনের যে অবস্থা, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ডিসি এবং ইউনিয়ন নিয়োগকে কেন্দ্র করে, এসপি নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা এখানে অস্থিরতা চলছে প্রশাসনের অভ্যন্তরে। পাশাপাশি আপনার নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড যেটা নিশ্চিত করার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো এটা এমন না যে ধরেন এখানে বর্তমান যে অবস্থা আছে আপনি হুট করে নির্বাচন যাবেন, নির্বাচনের পরে আপনি সংখ্যাটা নির্বাচনের পরের জন্য রেখে দিবেন, সেই ধরনের নির্বাচন আমরা চাই না, সত্যি করতে চাই না। এটার সাথে আমাদের নিজেদের দলীয় কোনো অবস্থান নেই। একটা নাগরিক হিসেবে আমরা চাই। তাহলে আপনাকে তো অনন্তকাল অপেক্ষা করতে হবে। অবশ্যই নয়, অনন্তকাল নয়। আপনাকে
সরকারের উপর অবশ্য চাপ প্রয়োগ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ প্রয়োগ করতে হবে, যে প্রশাসন নির্বাচন পরিচালনা করবে, যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমরা চাপ দিব না, যেটা এইভাবে যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচন করে ফেলতে হবে, এই নির্বাচনটা সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে সংহত করবে না। আপনি মানে মোটিভটা বুঝতে হবে, মোটিভটা এটা না যে আমরা অনবরত অনন্তকাল ধরে চাপ দিব নির্বাচন হবে না, এটা কেন ভাবছেন? জায়গাটা হলো যে আমাদেরকে অবশ্যই, শুধু আমরা কেন, প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি নাগরিকের উচিত, আপনারও উচিত যে নির্বাচনে যাতে সহিংসতা না হয়, হানাহানি না হয়, লেভেল প্লেইং ফিল্ড হয়, প্রশাসনে যাতে আগের মতো যে অভ্যস্ততার কারণে যদি কোনো বায়াসড আচরণ না করে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেটার সাথে আপনারা যদি কনস্পিরেসি থিওরি এই আকাঙ্ক্ষা শুধুমাত্র এনসিপির কেন ভাবছেন? এই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে গত 3টি নির্বাচনে। তাদের এই ডিসফ্র্যাঞ্চাইজ করে দেওয়ার যে সংগ্রাম, এই সংগ্রামটি একটা চূড়ান্ত পরিণতি পেয়েছে 5ই অগাস্টের মধ্য দিয়ে। কাজে এটা তো শুধুমাত্র এনসিপির প্রত্যাশা বা আকাঙ্ক্ষা নয়, একটা সুন্দর, একটা গ্রহণযোগ্য, একটা ইনক্লুসিভ, একটা সহিংসতা মুক্ত ভালো নির্বাচন তো প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা এই পর্যায়ে। সুতরাং নির্বাচন পিছিয়ে দেওয়ার যেটা পরামর্শ, তফসিল পিছিয়ে দেওয়ার পরামর্শটি একটু সন্দেহ তৈরি করছে। বিষয়টা হলো যে এনসিপি, আপনি যেটা বলছেন, আপনি আপনার ভয়েসটা রেজ করেন, বিএনপির ভয়েসটা রেজ করুক, অন্য যারা আছে তাদের ভয়েসটা রেজ করুক। এনসিপির জায়গা থেকে আমাদের ভয়েস আমরা রেজ করে যাচ্ছি, আপনার দায় আপনি পরিশোধ করবেন। কিন্তু বিএনপি বা জামায়াত বা অপরাপর অন্যান্য দলগুলো তাদের তো আসলে নির্বাচন হয়ে যেতে আপত্তি নেই, তারা কিন্তু এই অবস্থাতে নির্বাচন চাইছে। মানে আপনাদের চাওয়াটাও আপনারা চাইতেই পারেন, সেটা নিশ্চয়ই, কিন্তু অন্যরা তো এই অবস্থায় নির্বাচন চাইছে, তারা মনে করছে যে এর মধ্যে দিয়েও ভালো নির্বাচন করা সম্ভব। একটা ছোট্ট বিরতি। ভাইকে একটা প্রশ্ন করে যায় আপনার পরে অ্যাডভাইজার পর যদি উত্তর দিতেন আলাউদ্দিন সাহেব, আপনি হঠাৎ কেন ভাবতেছেন লেভেল প্লেইং ফিল্ড নাই? এতদিন চলে গেল, হঠাৎ আপনারা খালেদা জিয়াকে দেখতে গেলেন, তারপর বের হয়ে এসে হঠাৎ করে আপনারা বলতেছেন লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনাদের তো 2জন লোক সরকারের মধ্যে আছে, আপনারা ঢাকা 10 আসনে বেশি টাকা দিলেন, কুমিল্লাতে বেশি টাকা দিলেন, হঠাৎ কেন আপনাদের এই চিন্তাটা হলো? এই উত্তরটা নিশ্চয় আপনি দিবেন। একটু বিরতির পরে নেই, বিরতির পরে একটু বড় করে তাহলে আলোচনাটা করি। আলাউদ্দিন মোহাম্মদের কাছে। আলাউদ্দিন মোহাম্মদ, প্রশ্ন ছিল ব্যারিস্টার শাহরিয়ারের, আপনার উত্তর আশা করছি। শাহরিয়ার যে কথাটি বললেন, এই বিষয়টি তো আসলে শুধুমাত্র আমরা এখন বলছি তা নয় তো। এবং আরেকটা বিষয় হলো যে এটা কিন্তু এমন না যে স্ট্রিক্টলি আমরা এই বিষয়টাই বলছি, আমরা বলছি যে এখন বর্তমান যে অবস্থাটা, আপনি যদি বেগম খালেদা জিয়া যখন তার অবস্থা খুবই খারাপের দিকে গেল, অ্যাপোলো হসপিটালের দিকে যে একটা আপনার নেতাকর্মীদের ভিড় এবং সারা দেশে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছিল, সে প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে দেশে আসলে আপনার নির্বাচন এবং নির্বাচনের তফসিল, পাশাপাশি এই ধরনের আপনার একটা বড় রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত যারা নিচ্ছেন, তারা যখন এই অবস্থার মধ্যে আছেন, স্বাভাবিকভাবে এটা ফার্দার পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে। তো কিন্তু এটা আমরা তো আমাদের নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি। আরেকটা বিষয় হলো যে আমরা তফসিল প্লাস এই গভর্নমেন্টের ফেব্রুয়ারি যে টাইমলাইনটাকে আমরা বারবার স্বাগত জানিয়ে এসেছি। আমরা যেটা বারবার বলছি যে দেখেন, সেখানেই তো প্রশ্নটা, সেখানেই কিন্তু শাহরিয়ার ভাই করেছেন যে আপনারা অন্য দলের সাথে আপনার কেন সম্পর্ক? বিএনপি যা হবে সেটা বিএনপি বিয়ার করবে। বিএনপি আজকে তাদের তো 36টা ইয়াও ঘোষণা করে দিল। বিএনপি তো একবারও বলেনি অসুস্থতার মধ্যে আমরা ইলেকশন করতে রাজি না বা ইলেকশন করব না। হোয়াই ইউ গাইজ হঠাৎ করে ওটা পিক করে এবং সে হাসপাতালের সামনে আপনারা এটা বললেন কেন? তার মানে কি ইউ আর নট কনফিডেন্ট অ্যাবাউট দ্য ইলেকশন? নো, আপনি এইভাবে বলাটা মনে হয় শোভনীয় নয়। বিএনপি বাংলাদেশ, আমি একটা প্রশ্ন করছি, আমি কিন্তু আপনাকে কোনো আমার মতামত দিই না, আমিও মতামত রেসপন্ড করছি। সেটা হলো যে আপনার বিএনপি রাজনৈতিক দলটা জনগণের রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক দল আরেকটি বলে যে বিএনপির ভালো অথবা বিএনপির ব্যাপারে কথা বলতে পারবো না, কথা বলতে হলে তার সাথে তর্কযুদ্ধ করতে হবে, বিতর্ক করতে হবে, ব্যাপারটা এরকম না। বাংলাদেশে এখন বিএনপি জামাত, এটা বাস্তবতা হলো যে আমরা জানি যে দুইটা রাজনৈতিক দলই ভবিষ্যৎ যে কোনো নির্বাচনে তারা খুব ভালো পারফর্ম করবে না, এবং তারা দুইটার যে কোনো একটা দল অথবা সম্মিলিতভাবে সরকার গঠন করতে পারে। এখন আমি একজন জনগণের অংশ হিসেবে যে বিষয়টা, অবশ্যই বিএনপির ভালো মন্দ বিএনপি দেখবে, বাট আমরাও তো দেখবো। আমরা দেখবো মানে এটা না যে বিএনপির হয়ে সিদ্ধান্ত নিবে, বিএনপির সিদ্ধান্ত বিএনপি নিবে, বাট আমরা কনসার্ন থাকবো না, এটা খুব স্বাভাবিক। যেই জায়গাটা বলছিলাম সেটা হলো যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো কারণে যেহেতু এই নির্বাচন কমিশন
মানে কি গত 1.5 পরিস্থিতি, বছর মানে কি নিয়েছে। বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি, কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি? সেটাই। না না, যেই পরিস্থিতি সেটার কথাই বলেন, আমি শেষ করতে দেন একটা আমাকে। যে পরিস্থিতিটা সিম্পল, যে আপনি প্রায় 3টা নির্বাচন, জাতীয় নির্বাচন, বাংলাদেশের মানুষের অবস্থা খুব মানে অভিজ্ঞতা খুবই খারাপ। দ্বিতীয়ত হলো যে এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত 1.5 বছর একটি নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা শুনছি যে প্রধান উপদেষ্টা বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে। এখন ইতিহাসের সেরা নির্বাচনের জন্য যে প্রিকন্ডিশনস থাকা উচিত, মাঠের এবং জনগণের মধ্যে যেই আপনার আস্থা থাকা উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে, সে ধরনের আস্থা দেখা যাচ্ছে না। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের যিনি প্রধান, তিনি বাংলাদেশে আসতে সাহস আমি বলবো যে আস্থা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন না। মানে তিনি তো বলেননি যে নিরাপত্তাজনিত কারণে, তিনি কিন্তু বলেননি যে নিরাপত্তাজনিত কারণে আস্থা পাচ্ছি না, এরকম তিনি বলেননি। বড় ভাই, আমি আসলে বুদ্ধিজীবিতা করছি না। এখন যদি সবগুলো কারণ সামারাইজ করলে একটাই কারণ হবে নিরাপত্তা। এর বাইরে আসলে কোনো ইস্যু নেই। নিরাপত্তার বাইরে আসলে যদি কোনো ইস্যু থাকে, এত জনসমর্থনের পর একজন রাজনৈতিক দলের প্রধান তার মাতৃভূমিতে ফিরবেন না, আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না, যদি নিরাপত্তা ছাড়া অন্য যে কোনো কারণ থাকে। এটা এই বিষয়টা আসলে আমরা মনে হচ্ছে যেটা আমরা করি, যে যেমন আমাদের যারা রাজনীতিবিদ আছেন, আমরা যারা বুদ্ধিজীবী কিংবা সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, তারা জনগণকে আসলে খুবই কাঁচা মনে করি, এবং আমরা আমাদের মতো বিভিন্ন রকম যুক্তি দিয়ে যাই চিন্তা করে মনে হচ্ছে জনগণ সবকিছু মেনে নিয়েছে। কিন্তু আমার মূল পয়েন্টটাতে আমি এখনো যাইতে পারি না। পয়েন্টটা হলো যে এই নির্বাচনটা সত্যিকার অর্থে একটা বেস্ট ইলেকশন হতে হবে, যে ইলেকশনটা দেখে আপনার হাসিনা কিংবা যে পতিত ফ্যাসিস্ট ছিল তারাও যাতে বলতে পারে যে ইয়েস উই ওয়ার রং। যদি আগের ধরনের কোন নির্বাচনের মতো নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হয়, নির্বাচনকে কেন্দ্র করে যদি সহিংসতা হয়, তাহলে নির্বাচনের পরে যে পরিস্থিতি হবে সেটা ট্যাকেল করার মতো সক্ষমতা কিন্তু আমাদের নেই। এই বাস্তবতা আমাদের বুঝতে হবে। এনসিপি নির্বাচনে আসবে, এনসিপির কোনো ইয়ে নেই। না মানে এই কনফিডেন্সটা আপনাদের কমে গেল কেন? মানে আপনারা তো নানান বিষয়ে সরকারের উপরে চাপ তৈরি করেছেন, অনেক সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য, এমনকি আপনাদের দুজন সারের, হ্যাঁ সরকারের সারের হয়ে বলছে যে সরকারের মধ্যে আছে আপনাদের। আমি একটু ভাই বলি, ইউনূস সরকার কি তাহলে ব্যর্থ হয়েছে? আপনি জনাব শাহরিয়ার কবির, আপনি যেটা বললেন এটা খুবই বিশ্রী শোনাচ্ছে। দুজন সরকারের মধ্যে আছে বলতে কি বোঝাচ্ছেন? এনসিপির দুজন সরকারের মধ্যে আছে? আপনাদের তাহলে এই যে দুজন ছাত্র উপদেষ্টা তারা এনসিপির না? কেন এনসিপির? কিসের ভিত্তিতে এনসিপির? ও আচ্ছা, এখন আপনি যদি ডিজন করেন তাহলে আমি ডিজন করা না, তাহলে আমরা দেখেন শোনেন তারা গণতন্ত্রের 153 জন শীর্ষ সমন্বয়কের প্রতিনিধি হিসেবে সরকারে অংশগ্রহণ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার প্রতিনিধি হিসাবে, এনসিপির প্রতিনিধি হিসাবে নয়। বারবার একটা বিষয় বলে আপনার যেটা জনগণকে উস্কে দিচ্ছেন, যে কিছুদিন বারবার বলেছেন কিংস পার্টি। কই, আমরা তো নির্বাচন কমিশন থেকে আমরা এক বিন্দু আমরা কোনো সুবিধা পাই নাই। আমরা ফাইট করে আমাদের নিবন্ধন করে নিতে হয়েছে, ফাইট করে আমাদের যে প্রতীক চেয়েছিলাম তার একটা ভগ্নাংশ আমরা পেতে হয়েছে। মূল জায়গাটা হলো, দেখেন আরো অনেক গ্রাউন্ড আছে আমাদেরকে ক্রিটিক করার, আমাদের সমালোচনার মধ্যে রাখেন, কনস্ট্রাকটিভ সমালোচনার মধ্যে রাখেন, যেটার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে আমরা যেই নিয়ত থেকে রাজনীতি করতে এসেছি সেই নিয়তটা পোক্ত হয়, জনগণের জন্য কাজ করতে পারি। আপনি বারবার বলেন যে দুজন উপদেষ্টা সরকারের মধ্যে আছে আমাদের। দেখেন দুজন উপদেষ্টা সরকারের মধ্যে আছে, বারবার যেটা বলছেন মনে হচ্ছে যে ধরেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কোন উপদেষ্টা সরকারে নেই। ব্যাপারটা দেখেন যে বাংলাদেশের জনগণ যখন তত্ত্বাবধায়ক সরকার করে অথবা ইন্টারিম গভর্নমেন্ট করে, এখানে রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকে, মৌন সমর্থন থাকে, না থাকলে সরকার ফাংশন করে না। এখন বারবার আবারও বলছি যে ওই সময় গণঅভ্যুত্থানের শক্তির যদি সরকারের সমর্থন না থাকতো, সরকারের তাদের অংশগ্রহণ না থাকতো, এই সরকার প্রথমত লেজিটিমেসি পেত না, এই সরকার কোনোভাবে আপনার জনগণের সরকার করতে পারত না। শাহরিয়ার কবির যদি এক মিনিট একটু বলে দিই। প্রথম কথা, আপনি সরকার লেজিটিমেসি আজকে বোধহয় রায় হয়েছে, আপনি বোধহয় ভুলে গেছেন, 106 অলরেডি অ্যাপ্রুভড হয়েছে। আপনারা যারা আজকে এই
শেখ হাসিনার মতো মনস্টারকে উৎখাত করছেন, তাদেরকে আমরা স্বাগত জানিয়ে সেদিন ছাত্রদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল, ছাত্ররাই সরকার গঠন করছে এবং ছাত্রদের প্রতিনিধি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল মুন্নিয়াপা হয়তো জানতে পারে, বিএনপি বা জামাতের কেউ সরাসরি কোনো একটা লোকও রাজনৈতিক প্রতিনিধি ওখানে নেই। এবং নাহিদ ইসলাম যখন ওখান থেকে পদত্যাগ করে এসে রাজনৈতিক দল করছে, সেটাকে আমরা সবাই স্বাগত জানাইছি। এবং আজকে যে কথাগুলো হচ্ছে এনসিপি তো ক্লিয়ার করা উচিত না, ওই দুইজন যারা আছে তারা ছাত্রদের মুখপাত্র, তারা এনসিপি না। আচ্ছা আমি জানি না, আমি এরকম শুনিনি, যদি আজকে শুনে থাকি এরপর জীবনে আর এই প্রশ্ন করবো না ভাই, আমি আপনাকে বললাম এরপর আর বলবো না, প্রসারিত করুন, হৃদয় মুক্ত করুন, এরপর আর আমরা বলবো না। অনেকবার বলেছি এটা আমাদের কাজ না, দিস ইজ নট আওয়ার বিজনেস। আচ্ছা এটা আমি শেষ করে দিই। দল করেছি। আচ্ছা, এই আলোচনাটা আমার মনে হয় আমাকে বলি, এই বোঝা গেছে। 30 সেকেন্ড জি, আমাদেরকে একটা রাজনৈতিক দল হিসেবে ট্রিট করুন। অবশ্যই। আপনারা আমাদের গর্ব। আমাদেরকে অপ্রাসঙ্গিক বিষয় টেনে নিয়ে আমাদের সময় এবং আমাদের এফোর্টটা নষ্ট করবেন না। আমরা না, নিশ্চয়ই, আপনাদের ছোট ভাই, আমরা চাই আমাদের এই যে শ্রম, আমাদের যেই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যে প্রচেষ্টা, এটা কাজে লাগুক। আমরা এই সহযোগিতাটা চাই। আমাদেরও ইচ্ছা আপনারা আসেন, জি, আপনাদের জন্য আমরা এই বাংলাদেশ পাইছি, Thank এটা you. আমরা চাই, কিন্তু সেই জন্য একটা সৎ নির্ভর একটা এনসিপি হয়ে যাক। অনেক Thank you. ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি।